আমাকে ধরার জন্য ক্যামেরা ফিট করেছিস শেখ, কিন্তু অগ্নি চৌধুরী এত কাঁচা খেলোয়াড় না। তুই কিছু শোনার আগেই ক্যামেরা আমার চোখের সামনে ভেসে ওঠে। পারলে আমার সামনাসামনি আয়। এইভাবে চোরের মতো লুকিয়ে তথ্য নিতে লোক পাঠিয়েছিস? বাহ। এরপর আরিফের দিকে তাকিয়ে বলে, এই লাশটাকে উঠিয়ে টর্চার সেলে নিয়ে যা। আরিফ ভয়ে ভয়ে বলে, ভাই, একবার যদি পুলিশ এসব জানতে পারে তাহলে জেল নিশ্চিত। সাধারণ জনগণ আপনার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। আহান একটা রহস্যময় হাসি দিয়ে বলে, চাপ নিস না, পুলিশ কখনো জানতে পারবে না। অগ্নি চৌধুরী যা কিছুই করে তার কোনো প্রমাণ সাথে রাখে না। রাত শেষে সকালের আকাশে সূর্য উদিত হয়। সূর্যের আলো চোখে পড়তে ইয়ানা পিট পিট করে চোখ মেলে তাকায়। বিছানা থেকে উঠে বসে মোবাইল হাতে নেয় সময় দেখার জন্য। মোবাইলে ডাটা খুলতে ইয়ানার চোখ কপালে উঠে যায় আহানের 30+ মিসড কল। ইনায়া, তুই আজ শেষ। আহান তোকে আজ জানে মেরে ফেলবে। ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। আল্লাহ গো, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আল্লাহ এইবারের মতো বাঁচিয়ে দাও। ইনায়া ভয়ে ভয়ে আহানের নাম্বারে ফোন দেয়। ফোন ঢুকে ঠিকই, কিন্তু রিসিভ হচ্ছে না। ইয়ানা একাধারে দিতেই থাকে। আজ সেও দেখবে কিভাবে না ধরে থাকে। অনেকক্ষণ ফোন দেওয়ার পর আহান যখন ফোন ধরে না, তখন ইয়ানা রায়ানের মোবাইলে ফোন দেয়। ফোন দেওয়ার সাথে সাথেই রিসিভ হয়। ইয়ানা তাড়াহুড়ো গলায় বলে, ভাইয়া, আপনার বন্ধু কোথায়? আমার ফোন রিসিভ করছে না কেন? তাহলে তুমি এতক্ষণ ফোন দিচ্ছিলে? আমিও তো বলি, কার এত বড় সাহস যে আহানকে বিরক্ত করছে, একবার ফোন না ধরা সত্ত্বেও। আহান রায়ানের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, কে ফোন দিয়েছে? রায়ান কিছু বলতে যাবে, তার আগেই ইয়ানা বলে, ভাইয়া, আপনার বন্ধুকে বলে দিন আমার ফোন না ধরলে কিন্তু খবর আছে। রাগ কিন্তু আমিও করতে পারি। আহান রায়ানের দিকে তাকিয়ে বলে, এই অসভ্য আর ঘাড়তেরা মেয়ের ফোন কাট রায়ান, না হলে তোকে আমি কেটে টুকরো টুকরো করব। না ভাইয়া, একদম ফোন কাটবেন না। তাহলে আমিও ভুলে যাব আপনি আমার ভাই হন। আগে ওনাকে বলেন ফোন রিসিভ করতে। আমি সত্যি খুব দুঃখিত ফোন ধরতে পারিনি বলে। রায়ান, ওকে বলে দে অগ্নি চৌধুরী যে কারোর সাথে কথা বলে না, আর ওর মতো মেয়ের মতো তো না। ওই অসভ্য মেয়ে স্বামীর খোঁজ খবর নেয় না, আবার ফোন দিলে রিসিভ করার সময় পায় না। আহানের কথা শুনে ইয়ানার চোখে পানি চলে আসে। অগ্নি চৌধুরী যে কারোর সাথে কথা বলে না মানে কি বোঝাতে চেয়েছে? আমি অন্য কেউ, অন্য কিছু হয় না? ইয়ানা কান্না মিশ্রিত গলায় বলে, ভাইয়া, ওনাকে বলে দিন আমি তো যে কেউ। তাহলে কেন ফোন দিব? আর ফোন ধরতে দেরি হয়েছে, ডাটা অফ ছিল, তার উপর ফোনে চার্জ ছিল না, তাই আমি ফোন বুঝতে পারিনি। আমি ওনাকে একবার মেসেজ করে জিজ্ঞাসা করেছিলাম জ্বর কমেছে কিনা। তখন উনি রিপ্লাই দিয়েছে জ্বর কমেছে। তাই আমিও চিন্তামুক্ত ছিলাম। আমি ওনাকে ফোন দিতে চেয়েছিলাম, কিন্তু রাত হয় ডিস্টার্ব করতে চাই না। হয়তো কাজ শেষে ক্লান্ত হয়ে রেস্ট নিচ্ছে, তাই বিরক্ত করতে চাইনি। আমি কি জানতাম নাকি উনি ফোন দেবে? কই, একদিনও তো দেয়নি। রায়ান, এই মেয়েকে ফ্যাস ফ্যাস করে কান্না করতে বারণ কর। সামনে আসলে থাপড়াবো যদি আর একবারও কান্নার শব্দ আসে। যাকে এক নজর দেখার জন্য হৃদয় ছটফট করে তার ফোনে বিরক্ত বোধ করব। লাইক সিরিয়াসলি, এই মেয়ে কখনো আমাকে বোঝেনি আর বুঝবেও না। রায়ান একবার আহানের দিকে তাকাচ্ছে যে এই মুহূর্তে রাগে ফুসফুস করছে, আরেকবার ফোনের দিকে তাকাচ্ছে যেখান থেকে নাক টানার শব্দ আসছে, মানে উনি কান্না করছেন। রায়ান মনে মনে ভাবে, যখন তোরা নিজেরাই কথা বলছিস তখন বলছিস কেন? রান, এটা বল ভাইয়া, ওইটা বলুন। ইয়ানা নাক টেনে বলে, সব সময় আমার সাথে এত রাগ দেখান কেন? কথা বলবো না আর আপনার সাথে, হৃদয়হীন লোক। এ বলে ইয়ানা ফোন কেটে দেয়। আহান ফোনের দিকে তাকিয়ে বলে, কেটে দিয়েছে, কিন্তু আমার তো কথা ছিল। রায়ান আহানের দিকে তাকিয়ে বলে, শালা, তোকে বোঝা সত্যি অনেক বড় ব্যাপার। মেয়েটা ফোন দিয়েছিল, নিজের দোষ স্বীকার করেছে, তারপর এত ধমকাধমকি করেছিস, আর এখন বলছিস কথা ছিল। তোর স্বভাব ভাই কুকুরের লেজের মতো, কখনো ঠিক হবে না। অত্যন্ত নিজের বউয়ের সাথে তো মিষ্টি সুরে কথা বলতে পারিস, দিলি তো মেয়েটাকে এখন কাঁদিয়ে। আহান দাঁতে দাঁত চেপে বলে, গোয়েন্দা অফিসার, ভালো কথা। আসামিদের গালি আমার উপর প্রয়োগ করছিস কেন?
আর আমি মিষ্টি সুরে কথা বলি নাকি কর্কশ সুরে কথা বলি তুই আমার রুমে গিয়ে শুনেছিস? চুপ থাক তুই এমনি সব ঠিক হয়ে যাবে। রায়ান আর কিছু বলে না। সে একটা বলে ও হাজারটা বলবে। পরে দেখা গেল ওর গালে থাপ্পড় লাগানো শুরু করেছে। এর চেয়ে ভালো চুপ থাকা। সময় কারোর জন্য অপেক্ষা করে না, নিজের আপন গতিতে চলতে থাকে। যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আছে তাকে সুন্দর করতে পারো। প্রতিটি মুহূর্তের মূল্য দেখতে পাওয়া হলো সময়ের ব্যবস্থাপনার চাবিকাঠি। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কেউ সুখের সাথে সাক্ষাৎ করে, আবার কারোর জীবন এক ধাপ পিছিয়ে যায়। ওই দিনকার ফোনের পর কেটে যায় অনেকগুলো দিন, না একদিন। আহান ইয়ানাকে ফোন দিয়েছে, ইয়ানা আহানকে ফোন দিয়েছে। ইয়ানা প্রতিদিন একরাশ অভিমান নিয়ে পার করছে সময়গুলো। অনেকদিন পর ইয়ানা চৌধুরী ভিলায় আসে। চৌধুরী ভিলায় পা রাখতে মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। মেয়েদের জীবন কি আজব! হাজার কষ্ট আর অভিমানের পরও সে স্বামীর ঘরটাকে ধরে আঁকড়ে ধরতে হয়। ইয়ানা ভারাক্লান্ত মন নিয়ে ভিতরে প্রবেশ করতে আহিয়া এসে জাপটে ধরে। ওহ বৌমনি, কেমন আছো তুমি? ইয়ানা হাসি মুখে বলে, এই তো ননদিনী, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? বাবার দাদুমণি কোথায়? এই তো নাথ বউ, আমি এখানে। ইয়ানা পরিচিত কণ্ঠস্বর পেয়ে সেদিকে হাসি মুখে তাকায়। ইয়ানা দাদুমণিকে দু হাত দ্বারা আলিঙ্গন করে বলে, কেমন আছো তুমি দাদুমণি? ঔষধ ঠিক মতো খেয়েছো তো? হ্যাঁ খেয়েছি, যেভাবে বলে গিয়েছিস না খেয়ে উপায় আছে। এরপর দাদুমণি ইয়ানার মুখের দিকে তাকিয়ে বলে, কিন্তু তুই এভাবে শুকিয়ে যাচ্ছিস কেন? চোখের নিচে কালো হয়ে গেছে, মনে হচ্ছে ঘুমাসনি। জামাই দেশে নেই, সেজন্য সারা রাত চিন্তা করছিস বুঝি? দাদুমণির কথা শুনে ইয়ানা অবাক হয়ে তাকায়। আন দেশে নেই মানে কি? আন তবে কি দেশের বাইরে গেছে? দেশের বাইরে গেছে ভালো কথা, একবারও কি জানানোর প্রয়োজন বোধ করলো না? এতটাই পর হয়ে গিয়েছি আমি। ইয়ানা নিজের কান্না নিয়ন্ত্রণে রেখে দাদুমণিকে জিজ্ঞেস করে, উনি দেশের বাইরে মানে উনি কি বাংলাদেশে নেই? দাদুমণি অবাক হয়ে বলে, এ কি তোকে বলে যায়নি? অবশ্য ও এখনো কোনো জায়গায় গেলে বলে যায় না। আহিয়ানা করতে বলছিল, কিন্তু তুই তো ওর বউ, ওই ছেলের জীবনেও ঠিক হবে না। আহান তো এক সপ্তাহের মতো দেশের বাহিরে ছিল, কাল রাতে মনে হয় দেশে আসবে, এখনো বাড়ি আসেনি। ইয়ানা ভারাক্লান্ত মন নিয়ে ও বলে উপরে চলে যায়। প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু দাদুমণি আর আহিয়ার সামনে তো আর কান্না করা যাবে না। ইয়ানা রুমে এসে ফ্রেশ হয়ে বেলকনিতে চলে যায় আর আকাশপানে তাকিয়ে নিজের কষ্টকে প্রকাশ করছে। কেন আহান এমন করছেন? আপনি তো বলতেন আমার সাথে এক মুহূর্ত কথা না বললে আপনার হৃদয় ছটপট করে। আমাকে এক নজর দেখার জন্য আপনি তৃষ্ণার্থ চাতকের ন্যায় হয়ে পড়েন। আমার অনুপস্থিতি আপনার হৃদয় হাহাকার করে। তাহলে আজ আপনার সেই হাহাকার কোথায় গেল আহান? একবারও কি মনে পড়েনি আমার কথা? একবারও কি আপনার অনুভবের শেহজাদির কথা বলার ইচ্ছা জাগেনি? এতটাই পর হয়ে গিয়েছি আমি, নাকি ভুলে গেছেন আমাকে? এখন আর অনুভব করেন না আপনার হৃদয় হরণীকে? যদি এমনই হয় তাহলে আমাদের রাস্তা এত দূর কেন করলেন? আপনাকে তো আমি ভালোবাসতে চাইনি। আমার হৃদয়ে ভালোবাসার বীজ আপনি বপন করেছেন। আপনি আমার সাথে অনেক অন্যায় করেছেন, কিন্তু আমি সবকিছু ভুলে আপনার সাথে বাঁচতে চেয়েছিলাম। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতাম না, কিন্তু আপনি হাজার অন্যায় করার পরেও আমার সুপ্ত হৃদয়ে আপনাকে জায়গা দিয়েছিলাম, ভালোবেসে ফেলেছিলাম আপনাকে। তাই তো আপনি আমার সাথে হাজার অন্যায় করার পরেও ছেড়ে চলে যেতে পারিনি। আপনি আমার প্রথম সত্যিকারের ভালোবাসা। আপনি সেই প্রথম পুরুষ যে আমার সত্তার সাথে মিশে গিয়েছিল। আপনি আমার জীবনের সেই প্রথম পুরুষ যাকে আমি আমার ভালোবাসার চাদরে মোড়াতে চেয়েছিলাম। শুনেছি ভালোবাসা আর বিশ্বাস দ্বারা মরুভূমিতে ফুল ফোটাতেও সম্ভব, কিন্তু আপনি তো আমাকে মাঝ রাস্তায় রেখে চলে গিয়েছেন। চলেই যদি যাবেন তাহলে এসেছিলেন কেন? ভুলেই যদি যাবেন তবে আমার অনুভবে মিশলেন কেন? হ্যাঁ, এসেছি আমি বেহায়ার মতো আপনার বাড়িতে। আপনি আমাকে অবহেলা করতে পারতেন, কিন্তু আমাদের জন্য আমি আমার আব্বু আম্মুকে কষ্ট দিতে পারবো না। ওদেরকে
পারি না আমি কষ্টে আছি। আপনি হীরা শূন্যতা আমাকে কুরে কুরে খাচ্ছে। ইয়ানা কান্না করতে করতে হেসকি উঠে গিয়েছে। ও বাড়িতে কান্না করতে পারেনি বাবা মা দেখবে বলে, হাজারটা প্রশ্ন করবে বলে, কিন্তু এখন তো আর ধরা বাঁধা নেই। অনেকক্ষণ নীরবে কান্নার ফলে মাথায় প্রচুর পেন হওয়া শুরু করে। ইয়ানা নিজের চোখ বুলিয়ে চারপাশে তাকায়, দেখে রাত হয়ে গিয়েছে। এখন তো রাত হয়ে গিয়েছে। ইয়ানা তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়, এরপর নিচে চলে যায়। ইয়ানা দাদুমণির পাশে বসে নিচে মাথা রেখে বলে, দাদুমণি, ঝর্ণা তারা কি চলে গিয়েছে? তাদেরকে দেখতে পেলাম না যে। হ্যাঁ, ওরা কল দিয়েছিল। হ্যাঁ, ওরা কাল চলে গেছে। এখন থেকে আর বাংলাদেশে থাকবে। বাংলাদেশে তাদের একটা যে ব্যবসা আছে ওইটা দেখাশোনা করবে আর কি। ও তাই বলো। এরপর সবাই মিলে রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে যায়। ইয়ানার মাথা ব্যথা করে তেমন কিছু খায়নি। নিজের জন্য একটু আদা দেওয়া চা পানি উপরে চলে যায়। রুমে গিয়ে মাথা থেকে ঘোমটাটা ফেলে দিয়ে একটা বড় নিঃশ্বাস নেই। ভাগ্যিস আহিয়া আর দাদুমণির মুখের দিকে ভালোভাবে তাকায়নি, নয়তো হাজারটা প্রশ্ন করত। ইয়ানা নিজের তৈরি করা চা খানা খেয়ে শুয়ে পড়ে। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। ভাই, এই রাতে তাদের গ্যাংটা ধরা অসম্ভব। তারা যে সময় আসে সেটা হলো সন্ধ্যার দিকে। বিভিন্ন ছদ্মবেশ ধরে আসে। ওই সময় যদি আমরা আমাদের চোখ কান খোলা রাখি তাহলে ধরতে পারবো। আর আমি আমার সব গোয়েন্দা টিমকে পাঠিয়ে দেব। ভাই প্লিজ, তুই অত্যন্ত এটার জন্য জড়াস না। আমি তোর বন্ধু কম ভাই, তাই আমি তোর ভালোর জন্যই বলছি। কানাডা থেকে কাল দেশে এসেছিস, এখনো বাড়িতে যাসনি। ইয়ানার সাথেও দেখা করিসনি পর্যন্ত। মেয়েটা নিশ্চয়ই তোর জন্য চিন্তা করছে। তাই প্লিজ এখন বাড়িতে যা, আমি সবটা সামলে নেব। রায়ানের কথা কানে না ঢুকিয়ে রায়ানকে ফের প্রশ্ন করে, শরীফ আমিনের যে টিম ছিল ওইটা কি এখন মিস্টার শেখের সাথে হাত মিলিয়েছে? রায়ান একটা তপ্ত শ্বাস ছাড়ে। এতক্ষণ কি বোঝালো এই ছেলেকে, কিন্তু ও তো কিছু কানেই তুলেনি। রায়ান বিরক্তি নিয়ে বলে, তোকে বলছি এখন বাড়িতে যেতে হবে। এখনো শেখ নিয়ে পড়ে আছিস। আগে ইয়ানার সাথে সাক্ষাৎ করে আয়। নিজে তো বউয়ের সুখে দেবদাস হয়ে আছিস, সাথে আমাকেও বানাচ্ছিস। রায়ানের কথায় কপাল কুঁচকে বলে, আমার বউয়ের সাথে দেখা করার ইচ্ছে দেখি আমার থেকে তোর বেশি। নিজের বউয়ের দিকে নজর দে, যার সাথে পরের সপ্তাহ তোর বিয়ে। আর ওকে আমি তো প্রতিদিনই দেখি, কোথায় যায় কি করে সব আমি জানি। ওর পুরো মুহূর্ত আমার জানা। রায়ান অবাক হয়ে বলে, আমি দেখা করব কখন বললাম? বলেছি তুই গিয়ে দেখা করতে। বাড়িতে বউ থাকতে কোনো ভদ্র ছেলে বাড়ির বাইরে থাকতে দেখেছিস? যা গিয়ে বউয়ের সাথে একটু সময় কাটা। বাসর তো নিশ্চিত করে ফেলছিস, ওইটা আর বলবো না। যদি ইচ্ছে হয় আবার করতে পারিস, কিন্তু এটা কয় নাম্বার বাসর হবে আমি তো বলতে পারি না। এটা তোর কয় নাম্বার হবে ভাই? রায়ানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় চিনিস? থাপড়াবো ধরে নির্লজ্জ ছেলে। আর একটা কথা বলবি, আমার বন্দুকের যতটা গুলি আছে সব তোর খোলা মস্তিষ্কে ঢুকাবো। আহানের থ্রেট শুনে রায়ান ও ভয়ে চুপ হয়ে যায়। এই রাতের অন্ধকারে যদি সত্যি মেরে দেয় তাহলে লাশটা কেউ খুঁজে পাবে না। নিজের বউয়ের সাথে বাস করতে পারে আর বলেই দোষ। আর এই ছেলের এত লজ্জা হলো কবে থেকে ভাববার বিষয়। রায়ানকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে আহান রায়ানের পাশ দিয়ে শুট করে, ফলে রায়ান ভয়ে ধরফরিয়ে ওঠে, চিৎকার দিয়ে বলে, কে কার এত বড় সাহস আমাকে শুট করে? এরপর চোখের সামনে আহানকে বন্দুক নিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝে যায় কাজটা কে করেছে। রায়ান একটা শুকনো ঢুক গিলে মিনমিন করে বলে, এইভাবে একটা বাচ্চা ছেলেকে ভয় দেখাস না ভাই। বিয়ে করার আগেই কলিজায় স্টক করে মরে যাব, তখন আমার না হওয়া বউয়ের সাথে বাসরটা করবে কি?
রায়ান গাড়ির ভিতর বসতে বসতে বিড়বিড় করে বলে, শালা জীবনেও তোর বাসর হবে না, অভিশাপ দিলাম। হয়ে গিয়েছে, তোর অভিশাপ কাজে লাগেনি। বক বক না করে গাড়ি চালাতে মনোযোগ দে। আর নিজের হাতে ডুপ্লেক্স চাবি দিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করে। রুমে গিয়ে বিছানায় শুয়ে থাকা রমণীকে দেখে থমকে যায়। ডিম লাইটের আলোয় রমণীর অস্তিত্বকে আরও এক অপরূপ লাগছে। কতদিন পর এই মেয়েটাকে এসে সামনাসামনি দেখেছে, কিন্তু মেয়েটা এখন তীব্র অভিমানী হয়ে আছে, সেটা আহানের অজানা নয়। আহান ওয়াশরুমে গিয়ে হট শাওয়ার নিয়ে অনেকক্ষণ পর বেরিয়ে আসে। এরপর ইয়ানার কাছে গিয়ে একটা মুচকি হাসি দেয়, কিন্তু পরক্ষণে খেয়াল করে ইয়ানার মুখটা মলিন দেখাচ্ছে, শরীরটাও আগের থেকে হালকা শুকিয়ে গেছে। আহান বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে, সবসময় তেরামি, নির্ঘাত ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, নিজের যত্ন নেয়নি, তাই শরীরের এই হাল হয়েছে। এরপর আহান ইয়ানার কপালে একটা চুমু খায়। আর সে নিজের অনুভবের শাহজাদিকে দেখে রাত পার করবে। কতদিন ধরে এই মেয়েকে সামনে থেকে দেখতে পায় না। হঠাৎ ইয়ানার চুলে টান পড়ায় ইয়ানা আহ করে ওঠে। ইয়ানা চোখ মেলে আহানকে দেখে ভরকে যায়। আহান ইয়ানার দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকায়, দেখে তার হাত ইয়ানার চুলের উপর। ঘড়িতে চুল পেঁচিয়ে গিয়েছে, তাই চুলে বাজেভাবে টান পড়ে। আহান নিজের ঘড়ি থেকে চুল ছাড়িয়ে ইয়ানার পাশ থেকে উঠে পড়ে। ইয়ানা একটা ঘোরের মধ্যে আছে। তাহলে উনি বাড়িতে এসেছেন, আমার পাশে বসে কি করছিলেন উনি? ইয়ানা আহানের দিকে তাকাতেই দেখতে পাই আহান ল্যাপটপ নিয়ে বিভানে বসেছে। ওর দিকে একবারও ফিরে তাকাচ্ছে না। ইয়ানার কান্নার শব্দ আহানের কানে আসতেই আহান ইয়ানার দিকে এক পলক তাকায়। ইয়ানার দিকে তাকাতেই আহানের বুকটা ধুক করে ওঠে। ইয়ানা কান্না মিশ্রিত নয়নে আহানের দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টিতে রয়েছে একরাশ প্রশ্ন আর অভিমান। আহান ইয়ানার দিকে তাকিয়ে দেখে মেয়েটার চোখের নিচে হালকা কালি পড়ে গিয়েছে। আহান ল্যাপটপ রেখে ইয়ানার কাছে এসে ইয়ানাকে ধরতে গেলেই ইয়ানা সরে যায়। আহানের দিকে তাকিয়ে বলে, একদম মায়া দেখাতে আসবেন না, হৃদয়হীন লোক। প্রয়োজন নেই আপনার ভালোবাসার, যে নিজের স্ত্রীর খোঁজ নেয় না, একবারের জন্য জিজ্ঞাসা করে না যে কেমন আছে, তাকে না জানিয়ে বিদেশ চলে যায়। কি সুন্দর অর্থহীন ভালোবাসা আপনার আহান। প্রয়োজন নেই আপনার এই ভালোবাসার। আহান বুঝতে পারে ইয়ানা তার সাথে মাত্রা অধিক অভিমান করেছে, যেটা ওর মন থেকে সরাতে খুব ধৈর্য ধরতে হবে, রেখে গেলে চলবে না। আহান ইয়ানার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, তোমার কথাগুলো ভেবে বলছো তো? আমার ভালোবাসার প্রয়োজন নেই তো তোমার? ইয়ানা নিজের চোখের পানি মুছে, না, প্রয়োজন নেই। ঠিক আছে, বউ যখন বলছে তার কাছে তার স্বামীর ভালোবাসার প্রয়োজন নেই, তখন আর কি করার? তাহলে আমি বাহিরে চলে যাচ্ছি। বউ এখন আর ভালোবাসে না, তাই রুমে থাকা ঠিক হবে না। হ্যাঁ, যাবেনই তো। ঘরের বউ তো এখন পুরনো হয়ে গেছে। কয়েক মাসেই সব ইন্টারেস্ট উঠে গিয়েছে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে জোর করে বিয়ে করে এখন সব ভালো লাগা উঠে গিয়েছে। ওঠারই কথা, ঘরের এক জিনিস আর কতদিন ভালো লাগে? অফিসে সুন্দরী স্টাফ আছে, বাড়িতে সুন্দরী প্রেমিকা আছে যে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ও ছোটবেলা থেকে ভালোবাসে, যখন জন্ম নিয়েছিল ঠিক তখন থেকে। আল্লাহ জন্মের পর ওনাকে ভালোবাসার ক্ষমতা মনে হয় দিয়ে দিয়েছিল। আর বিদেশে তো অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে যারা আপনার জন্য খুব দেওয়ানা। সেখানে মিস্টার অগ্নি চৌধুরীর মতো একজন বড় মাপের মানুষ আমার মতো একটা সাধারণ মেয়েকে ভালোবাসতে যাবে কেন? তাকে ছাড়া বাইরে থাকলেও সমস্যা নেই। পুরুষ মানুষ সব ছলনাময়ী। ঘরের বউ থাকতে অন্য জনের দিকে নজর দেবে, এটাই ওই স্বাভাবিক। ইয়ানা কান্না করতে করতে হেসকে উঠে গিয়েছে। মানে তো ইয়ানার কথা এখনো বোধগম্য হচ্ছে না। কি বললো এতক্ষণ এই মেয়ে? আমি তো জাস্ট মজা করে বলেছিলাম বাহিরে চলে যাচ্ছি, কিন্তু এই মেয়ে দেশের যত কথা আছে সব আমার উপর ঠেলে দিল। ইয়ানা আহানের দিকে না তাকিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ফ্লোরে পা রাখতে মাথা ঘুরে পড়ে যেতে নাই, কিন্তু তার আগেই আহান নিজের পক্ষে জাপটে ধরে অধৈর্য কণ্ঠে বলে, ঠিক আছো তুমি? কিছু হয়নি তো তোমার? দেখেছো না খাওয়ার ফলে এখন কতটা দুর্বল হয়ে পড়েছো? এখন মাথা ঘুরিয়ে পড়ে যেতে। ইয়ানা আহানের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। এখন আসছে ন্যাকামো করতে।
এতদিন কোথায় ছিল সেই ভালোবাসা? দরকার নেই আমার আপনার আলগা পিরিত, ছাড়ুন বলছি। ইয়ানা মুসামুসিতে আন ধমক দিয়ে বলে, শান্তিতে দাঁড়াতে পারো না? এইভাবে সাপের মতো মুচড়ামুচড়ি করছো কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকো। শুধু এই ধমকটাই দিতে পারেন আমাকে? এইটার জন্যই তো এতদিন পর আমার সাথে দেখা করতে আসলেন। ও সরি, আমার সাথে দেখা করতে কখন আসলেন? আপনি তো নিজের বাড়িতে এসেছেন, কিন্তু ভুলবশত আমাকে পেয়ে গেলেন। আহান ইয়ানাকে আরো জোর করে নিজের সাথে চেপে ধরে বলে, থাপ্পড় চিনো? এত অভিমান আর কান্না কোথায় থেকে আসে? নাকি শুধু আমার সামনেই ছোট বাচ্চা হয়ে যাও? ইয়ানা আর কিছু বলে না, নীরবে চোখের পানি ফেলতে থাকে। আহান ইয়ানার নীরবতা দেখে মাথায় আলতো করে চুমু খায়। এরপর ইয়ানার উদ্দেশ্যে বলে, আমি কারোর অভিমান ভাঙাতে পারি না, তবে বুঝতে পারি আমার একান্ত রমণী আমার থেকে তীব্র অভিমান জন্মেছে। যদি তুমি আমার হিংস্রতা দেখে ভালোবাসতে যাও, তাহলে কখনো আমাকে ভালোবাসার সময় পাবে না। আমাকে ভালোবাসতে হলে আমার গভীরে মিশতে হবে। আমার প্রতিটি চরিত্রকে তোমার আয়ত্তে আনতে হবে। আমাকে বোঝার মতো তো আর কেউ নেই তুমি ছাড়া, যে আমাকে নিজের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসবে। আমি তো শুধু তোমাকে আমার অভাব বোঝাতে চেয়েছিলাম, কারণ আমার অভাব যদি তুমি বুঝতে না পারো, তাহলে আমাদের বন্ধন কখনো দৃঢ় হবে না। আমাকে তোমায় বুঝতে হবে ইয়ানা, খুব ভিতর থেকে বুঝতে হবে। ইয়ানা নিজের নাক টেনে বলে, আমি আপনাকে বুঝতে পেরেছি বলেই মেনে নিয়েছিলাম। পালিয়ে যাওয়ার কোনো প্রয়াস চালাইনি, ছেড়ে চলে যেতে চাইনি আপনাকে, কিন্তু আপনি তো আমাকে বারবার কষ্ট দেন। আয়না ভাঙার শব্দ সবাই শুনতেও পায়, দেখতে পায় ভাঙা কাচের টুকরোগুলো, কিন্তু মন ভাঙার শব্দ শুধু সৃষ্টিকর্তা ছাড়া কেউ দেখতে পায় না। এতদিন কত নীরবে কান্না করেছি আপনার ধারণা আছে, কিন্তু চিৎকার করে কাঁদতে পারিনি লোকে শুনবে বলে। ইয়ানার কান্না আহানের ভিতর থেকে নাড়িয়ে তুলে। মেয়েটাকে কি ও বেশি কষ্ট দিয়ে ফেলেছে? আন ইয়ানাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে চোখের জল মুছে দিয়ে বলে, কান্না থামাও ইয়ানা, বাচ্চাদের মতো কখন থেকে কান্না করছো? আরে বাবা, আমি তো চলে যাইনি কোথাও, কিন্তু তুমি যে আমার জন্য এত ডেসপারেট এটা তো আগে জানা ছিল না। যাক, এক অবস্থায় তো জেনেছি বউ আমাকে ছাড়া থাকতে পারে না। ইয়ানা, একটা কথা মনে রাখবে, তুমি আমাকে ভালোবাসো, তার সাথে আমার সব চরিত্রকেও ভালোবাসতে হবে। ভালোবাসা একটা যুদ্ধের মতো, যা শুরু করা সহজ কিন্তু শেষ করা খুব কঠিন। হঠাৎ ইয়ানা আহান থেকে নিজেকে ছাড়িয়ে নিজের হাত দিয়ে মুখ চেপে ধরে ওয়াশরুমে যায়। ইয়ানার এমন ব্যবহারে আহান চিন্তিত হয়ে পড়ে। আহান ওয়াশরুমের বাহির থেকে বলে, ইয়ানা, তুমি ঠিক আছো? দরজা খুলো বলছি। বিয়াদব মেয়ে, দরজা লাগিয়েছো কেন? একটু পর ইয়ানা ওয়াশরুমে দরজা খুলে বের হয়ে আসে। আহান ইয়ানাকে চাপটে ধরে মুখে অনেকগুলো চুমু খেয়ে বলে, ঠিক আছো তুমি? কিছু হয়নি তো তোমার? দাঁড়াও, আমি এক্ষুনি মিসেস অঞ্জিকে ফোন করছি। ইয়ানা আহানের দিকে তাকিয়ে বলে, দরকার নেই, তেমন কিছু হয়নি, হালকা বমি হয়েছে, হয়তো দুর্বলতা থেকে এমন হয়েছে। আমি একটু রেস্ট নিব, সব ঠিক হয়ে যাবে। এমন অনেক সময় হয়েছে আমার, তাই এত ঘাবড়ানোর কিছুই নেই। আহান ইয়ানাকে সযত্নে বিছানায় শুয়ে দেয়। এরপর সে নিজেও ইয়ানার পাশে শুয়ে এক দৃষ্টিতে ইয়ানার ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। ফজরের আজান পড়তেই ইয়ানা ঘুম থেকে উঠে পড়ে। নিজের পাশে তাকাতে দেখতে পায় আহান অদ্ধাঅদ্ধিভাবে শুয়ে আছে। উনি সারাত এইভাবে শুয়েছিল নাকি? এরপর ইয়ানা আহানকে ডাক দিয়ে বলে, আহান, ঠিকভাবে শুয়ে পড়ুন, নয়তো আমার সাথে ফজরের সালাত আদায় করুন। কিন্তু কার কথা কে শোনে? আহান গভীর ঘুমে আচ্ছন্ন। ইয়ানা একটা শ্বাস ছেড়ে নামাজ পড়ে নিচে চলে যায়। দেখতে দেখতে সকালে সূর্য উদিত হয়। ইয়ানা সকালের নাস্তা টেবিলে দিয়ে উপরের দিকে তাকায়। আহান যদি এখন আসতো তাহলে জোর করে হলেও সবার সাথে বসিয়ে নাস্তা করাতো। ইয়ানার ভাবনার মাঝেই আহান সিঁড়ি বেয়ে নিচে নামে। পরনে জগিং ড্রেস, মনে হচ্ছে জগিং করতে যাবে, ভালো কথা। এইভাবে সেজে যাওয়ার কি প্রয়োজন? নিজের জামাইয়ের দিকে তাকিয়ে নিজেই 100 বার ক্রাশ খায়। আহান দরজার বাহিরে যেতে নিলেই ইয়ানা দুহাত প্রসারিত করে বলে, দেখুন মিস্টার অগ্নি চৌধুরী, কোনো এক বিজ্ঞানী বলেছেন সকাল সকাল বউয়ের হাতের রান্না না খেলে তার অমঙ্গল হয়, কিন্তু আমি তো এত বড় একটা সর্বনাশ হতে দিতে পারি না। আমি সব সময় মানুষের ভালো চেয়ে এসেছি, এখন আপনার খারাপ কি করে চাই বলুন?
আমি বেঁচে থাকতে এত বড় অনর্থ হতে দিতে পারি না। আন ইয়ানার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, মাথায় কি ভূত চেপেছে? সকাল সকাল পাগলের মতো এসব কি বলছো? কী সব বলছো নিজে বুঝতে পারছো তো? সামনে থেকে সরো আর আমাকে যেতে দাও। ইয়ানা আরও ভালোভাবে দরজা আটকে দিয়ে বলে, না, আপনি নাস্তা না করে যেতে পারবেন না। আগে আমার হাতের রান্না করা খাবার খাবেন, তারপর বাইরে পা রাখতে পারবেন। আইয়া দাদুমণির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে, দাদুমণি, এখন কি আমাদের বাড়িতে ভূমিকম্প শুরু হবে? আমি কি টেবিলের নিচে লুকাবো? স্কুলে পড়েছিলাম ভূমিকম্প হলে শক্ত কোনো জিনিসের নিচে লুকাতে হয়, কিন্তু আমাদের টেবিল তো কাচের, তাহলে কোথায় আশ্রয় নিব? ভয় পাস না ইয়ানা, সাহস করে না গেলে আমরা জীবনেও পারতাম না। দেখি এখন কি হয়। ইয়ানাকে কিছু না বলেই হবে। আন ইয়ানার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, সব কিছুর মাঝে এত অবাধ্যতা কেন তোমার? শুনতে পাওনি আমি এখন জগিংয়ে যাব? রাস্তায় এইভাবে আটকে রেখেছো কেন? প্লিজ 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 খেয়ে যান, যা খুশি বলুন, তবুও খেয়ে যান। আন ইয়ানার দিকে দাঁতের দাঁত চেপে তাকায়। এরপর ইয়ানাকে এড়িয়ে দরজার বাহিরে চলে যায়। ইয়ানাও মন খারাপ করে সামনে এগুতে নেয়, তখন মাথা ঘুরিয়ে নিচে পড়ে যায়। আইয়া বৌমণি বলে চিৎকার করে ইয়ানার কাছে যায়। এরপর আহানকে ডাক দিয়ে বলে, দাদা ভাই, বৌমনি সেন্সলেস হয়ে পড়েছে। আন ভাবলেশীনভাবে বলে, নাটক করতে বন্ধ করতে বলো। আমাকে আটকানোর জন্য রোগ নিয়ে নাটক করছে। বলে দে আমি কাছে আসলে ধরে থাপড়াবো। আইয়া কান্না মিশ্রিত গলেই বলে, বৌমনি নাটক করছে না দাদা ভাই, বৌমনি সত্যি সেন্সলেস হয়ে পড়েছে। আইয়ার কান্না মিশ্রিত কথা শুনে আন হাঁটা থেকে থমকে দাঁড়ায়। তাহলে কি সত্যি সত্যি সেন্সলেস হয়ে পড়েছে? আন আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ইয়ানার কাছে আসে। ইয়ানাকে পড়ে থাকতে দেখে আনে মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আন ইয়ানাকে পাজা কোলে নিয়ে মিসেস অঞ্জলিকে ফোন দেয়। এরপর ইয়ানাকে বিছানায় শুয়ে দিয়ে ডাক দেয়, ইয়ানা চোখ খুলো। এরপর দাদুমণির দিকে তাকিয়ে আহত সুরে বলে, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আন ইয়ানাকে ওঠাতে যাবে, তখন দাদুমণি আশ্বাস দিয়ে বলে, কিছু হয়নি, তুই শান্ত হ, তেমন কিছু হয়নি। সেন্সলেস হয়ে পড়ছে, দেখি আমার সন্দেহ ঠিক কিনা। একটু পর মিসেস অঞ্জলি তাদের রুমে প্রবেশ করে। ইয়ানাকে ভালোভাবে চেক করে সবার দিকে তাকিয়ে বলে, মিসেস অঞ্জলি ইয়ানাকে ভালোভাবে চেক করে সবার দিকে তাকিয়ে বলে, খবরটা শুনলে জানি না আপনাদের কি অবস্থা হবে। কি অবস্থা হবে মানে? আমার ইয়ানা ঠিক আছে তো? সরুন আপনি, আপনাকে দিয়ে কিছু হবে না। ওকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি। আহান প্লিজ শান্ত হ। তুমি বলো কি হয়েছে, চিন্তা কিছু নেই তো? আহানের অস্থিরতা দেখে মিসেস অঞ্জলি হাসি দিয়ে বলে, চৌধুরী মহলের লোক সংখ্যা বাড়তে চলেছে। আইয়া খুশিতে চিৎকার দিয়ে বলে, অর্থাৎ আমি ফুপি হতে চলেছি। আরে বাহ, তোমার তো বুদ্ধি আছে বলতে হয়। তুমি তো বলার আগেই বুঝে গিয়েছো। এরপর মিসেস অঞ্জলি আহানের দিকে তাকায়, যে এই মুহূর্তে সবার কথার অর্থ বোঝার চেষ্টা করছে। মিসেস অঞ্জলি আহানের উদ্দেশ্যে বলে, অভিনন্দন মিস্টার চৌধুরী, বাচ্চারা বাবা হতে চলেছেন। এরপর ইয়ানার মাথায় হাত রেখে বলে, কিন্তু ও প্রচুর উইক। বাচ্চা জন্ম দেওয়ার সঠিক বয়স হলেও শারীরিকভাবে এখনও তৈরি হয়নি। এখন থেকে ওর দেখাশোনা করতে হবে, না হলে বাচ্চা জন্ম দিতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে। ইয়ানা এখনো চোখ বন্ধ করে রেখেছে, শরীরের দুর্বলতা এখনো কাটিয়ে উঠতে পারেনি। আইয়া ইয়ানার কাছে গিয়ে গালে চুমু খেয়ে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বৌমনি, আমাকে ফুপি বানানোর জন্য। আইয়ার কথা কর্ণপাত হতেই ইয়ানা শোয়া থেকে উঠে বসে। অবাক হয়ে আইয়ার দিকে তাকিয়ে বলে, তুমি ফুপ্পি হতে চলেছো মানে? তোমার আবার কোন ভাইয়ের বাচ্চা হতে চলেছে? তুই ডক্টর ইঞ্জলির কথা শুনিসনি? না। আমি বড় মা আর তুই মা হতে যাচ্ছিস। কি সব বলছো? আমি মা হতে যাব কেন আজব? কেন, তোর মা হওয়া কি নিষিদ্ধ না? ইয়ানা ভয়ে ভয়ে আহানের দিকে তাকায়। নিশ্চিত আজ অনেক কথা শোনাবে। এত করে বারণ করার পরেও আমি কনসিভ করেছি। ইনায়া, আজ তুই শেষ, কিন্তু তুইও কম কিসে, তুই এখন একা না।
আহান ইয়ানার দিকে কপাল কুঁচকে তাকায়। চোখগুলো ভীষণ লাল হয়ে আছে। উনি কি প্রচুর রাগ করেছে নাকি অন্য কিছু? চোখাচোখি হতেই ইয়ানা তাড়াতাড়ি করে নিজের চোখ জোড়া নামিয়ে নেয়। আহানের চোখ দেখে ইয়ানার বুকে অজানা এক ভয়ের বাসা বাঁধে। দাদুমণি আহানের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, কিন্তু পাশে আহান নেই। দাদুমণি অবাক হয়ে বলে, নাকি আহান কোথাও গেল? এইমাত্র এই এই তো এখানে ছিল, তাহলে কোথায় গেল? দাদুমণির কথা শুনে ইয়ানা আর আহিয়াও তাকায়, কিন্তু আহানের কোনো অস্তিত্ব নেই। মিসেস অঞ্জলি এর মাঝে চলে গিয়েছেন। দাদুমণি, দাদাভাই এভাবে চলে গেল কেন? দাদাভাই কি খুশি হয়নি? আমি তো দাদাভাইকে অনেক থ্যাঙ্কস বলতাম আমার একটা সময় কাটার সাথী এনে দেওয়ার জন্য। এমন কিছুই নেই, হয়তো কোনো কাজে চলে গেছি। চিন্তা করিস না, আহানও খুব খুশি হয়েছে। দাদুমণি ইয়ানার দিকে তাকিয়ে দেখে ইয়ানার চোখে পানি। কান্না করিস কেন পাগল মেয়ে? কোনো ছেলেই নিজের প্রথম বাবা হওয়ার খুশি ধরে রাখতে পারে না, কিন্তু তুই তো জানিস আহান বাকি ছেলেদের মতো খুশি দেখাতে পারে না। কিন্তু ও খুব খুশি হয়েছে, মিলিয়ে নিস আমার কথা। এখন একটু রেস্ট নে, শরীরটা ভালো লাগবে। এরপর আহিয়া আর দাদুমণি ইয়ানার রুম থেকে চলে যায়। আপনি কি খুশি হননি আহান? কিন্তু বাচ্চা দান করার মালিক তো আল্লাহ। এতে আমার কি দোষ? হ্যাঁ মানছি আপনার অবাধ্য হয়ে বাচ্চা কনসেপ্ট করা ঠিক হয়নি, তাই বলে এইভাবে এড়িয়ে যাবেন? আপনার এই অবহেলা যে আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। খুব কষ্ট হচ্ছে আমার। একবার এসে শুধু বলেন না, ইনায়া আমি আজ খুব খুশি, আমি বাবা হতে চলেছি। ইয়ানা কান্না করতে করতে ঘুমিয়ে যায়। যখন রাত ঠিক 12টা, তখন ইয়ানা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, কিন্তু আহানকে পাশে দেখতে না পেয়ে আবারও হৃদয়ে কালো তিমি নেমে আসে। ইয়ানা বেলকনিতে গিয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে নিজের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ মিলাতে থাকে। হঠাৎ কারো ঠান্ডা স্পর্শে নিজের অনুত্ত পেটের উপর পড়তেই শিউরে ওঠে। সাথে সাথে চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করতে থাকে। এরপর নিজের কান্না আটকাতে না পেরে আশ্রে পড়ে সেই স্পর্শ করা ব্যক্তিটির বুকে। এনা বুকে মাথা রেখে হাওমা করে কান্না করে ওঠে। এনা কান্না করতে করতে বলে, কেন চলে গিয়েছিলেন এইভাবে? জানেন খুব কষ্ট হচ্ছিল আপনার এইভাবে চলে যাওয়াতে। হৃদয়ে হাহাকার নেমে এসেছিল আহান। আপনি আমাকে রেখে এইভাবে চলে কেন গিয়েছিলেন? আহান ইয়ানার চিবুক ধরে দাঁত চেপে ধমক দিয়ে বলে, কান্না থামাও বিয়াদব মেয়ে, সব কিছুর মধ্যে এইভাবে কান্না করতে হয়? আশ্চর্য, এত চোখের পানি আসে কোথা থেকে তোমার? আর একবার যদি কান্না করতে দেখি, আই সোয়ার ইয়ানা, তোমাকে ওই দিনকার মতো নিচে ফেলে দিব। আগে আমার প্রশ্নের উত্তর দাও, আমি তো তোমাকে ওষুধ দিতাম সব সময়, তাহলে কিভাবে হলো এমন? আহানের কথা শুনে ইয়ানা হাঁসফাঁস করতে থাকে। আহান কপাল কুঁচকে বলে, আমাদের মধ্যে লাস্ট হয়েছিল তোমাদের বাড়িতে বৃষ্টির সময়। এর মধ্যে তো আমাদের মধ্যে কিছু হয়নি, কিন্তু ওই দিন সকালে তো তোমাকে নিজের হাতে পিল খাইয়ে দিয়েছিলাম। তাহলে? ইয়ানা আহানের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলে, আসলে ওই দিন আমি খাইনি, আপনি আড়াল হতেই আমি মুখ থেকে ফেলে দিয়েছিলাম। এরপর ইয়ানার সাথে সাথেই নিজের চোখ বন্ধ করে নেয়। আহান যদি রেগে যায়, কিন্তু নিজের ভাবনার মাঝেই কপালের কারোর ঠোঁটের স্পর্শ পেতেই ইয়ানা চোখ খুলে তাকায়। আহান ইয়ানার কপালে চুমু খেয়ে নিজের বক্ষের মাঝে জাপটে ধরে পড়ে, ইয়ানা, তুমি নিজেও জানো না আজ তুমি আমার জীবনের কত বড় খুশির খবর দিয়েছ। জীবন থেকে আপন মানুষগুলোকে হারাতে হারাতে আমি ক্লান্ত ইয়ানা। এখন আর কোনো কিছু হারানোর ভয় কাজ করে না, কিন্তু তুমি আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করছো। আমার মৃত্যু নিয়ে কখনো কোনো ভয় ছিল না, কিন্তু আজ থেকে আমার হৃদয়ে ভয় কাজ করা শুরু করেছে। আমার কিছু হলে আমার সন্তানের কি হবে? নিজের অজান্তেই আহানের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। ইয়ানা আহানের দিকে তাকিয়ে বলে, তার মানে আপনি খুশি? আপনি আমার কনসেপ্ট নিয়ে রাগ করেননি? থাপ্পড় চিনো বেয়াদব মেয়ে? রাগ করব কেন? তবে প্রথমে প্রচুর রাগ হয়েছিল, ইচ্ছে করেছিল ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় দেই, কিন্তু এই প্রথম নিজের রাগ নিয়ন্ত্রণ করতে গিয়ে হৃদয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেছে। ইয়ানা হাসি দিয়ে বলে,
বাবা হওয়ার আনন্দ বয়ে গেছে মিস্টার চৌধুরী। নিজে অনুধাবন করতে পারছেন বাবা হওয়ার আনন্দ কতটুকু। তাহলে নিজের বাবার সাথে এত বাজে ব্যবহার কেন করেন? আপনিও কিন্তু ওনার ছেলে আহান। আজ আপনার যে আনন্দ উপভোগ হচ্ছে, একদিন সেই আনন্দ তারও হয়েছিল। তাহলে কেন এত অবহেলা? কেন এত কথার দ্বারা আঘাত করেন? উনিও তো কষ্ট পান আহান। মানছি উনি অন্যায় করেছে। আপনাকে আর আহিয়াকে সেখানে আগলে রাখার কথা ছিল। যেখানে আগলে রাখার কথা ছিল সেখানে উনি বিদেশ চলে গিয়েছিলেন। কিন্তু উনিও ওনার স্ত্রীকে হারিয়েছিলেন নিজের প্রাণ প্রিয় একমাত্র ভাইকে, তার সাথে ওনার বউকেও। এই লোকটার কি কষ্ট হয়নি? আপনি কয়েকদিন আগে জানতে পেরেছিলেন তাদের মৃত্যুর কথা, কিন্তু উনি সেদিনই জানতে পেরেছিল যেদিন ওরা মারা যায়। একবার ভেবে দেখুন, ওনার কি একটুও দুঃখ হয়নি? একবার নিজের বাবার সাথে সবকিছু মিটিয়ে নিন না প্লিজ। ইয়ানার কথা শুনে বলে, রুমে আসো, এই ঠান্ডার মাঝে এখানে থাকলে প্রবলেম হতে পারে। ইয়ানা কিছু বলতে যাবে, ইয়ানার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, আর একটা কথাও নয়, রুমে চলো ইডিয়েট। কাল সকালে তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আপনার মতো এমন একজন নিরামিষ লোক সারপ্রাইজ দিতেও জানে? বিরক্তি নিয়ে বলে, আমি কি দিতে পারি আর না দিতে পারি সময় আসলে অবশ্যই দেখবে। একটু ট্রেলার তো নিশ্চয়ই দেখেছো, যেখানে অগ্নি চৌধুরী সামান্য ভর সহ্য করতে পারো না, সে যদি এখন তোমার কাছে সব অ্যাপ্লাই শুরু করে, তোমাকে তো খুঁজে পাওয়া যাবে না। নিশাদল কর্পূরের মতো হাওয়া হয়ে যাবে। তাই নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণে রাখি। এই বয়সে বউকে তো আর হাওয়া হতে দিতে পারি না। ইয়ানা অসভ্য বলে একটা ফুস করে শ্বাস ছাড়ে। আজ শুক্রবার। ইয়ানা খাওয়া দাওয়া করে রুমিকে রেস্ট নেয়। আজ নিজেই খাইয়ে দিয়েছে। নিজেকে আজ কুম্ভকর্ণের কাতারে দাঁড় করতে ইচ্ছে করছে। এত খাবার একসাথে মানুষ কিভাবে খায়? ইয়ানা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচে নেমে আসে, কিন্তু নিচে এতগুলো মানুষকে দেখে ইয়ানা হাঁ করে আহমকের মতো দাঁড়িয়ে থাকে। এটা ওর মনের ভুল না তো? না হলে এরা এইভাবে এখানে কি করছে? কই, ইয়ানা তো এই ব্যাপারে জানে না। তাহলে এটাই আহানের সারপ্রাইজ ছিল? ইয়ানার ভাবনার ছেদ ঘটে কারোর চিৎকারে। আপু! ইয়ানা রুয়ানার চিৎকারে তাদের সামনে এগিয়ে যায়। এরপর ইয়ানা কোমরে হাত দিয়ে অবাক হয়ে বলে, তোরা কি সত্যি এসেছিস নাকি আমি স্বপ্ন দেখছি? ইয়ানাকে জড়িয়ে ধরে বলে, একদম স্বপ্ন দেখছিস না জানো, সত্যি এসেছি। অনেক অনেক অভিনন্দন তোকে, সাথে নিজেদেরকেও। ইস, ভাবতেই নাচতে ইচ্ছে করছে, আমি খালামণি হব। বিয়ে আমার তোর আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমার আগে তোর হয়ে গিয়েছে। তার সাথে আমার আগের খুশির সংবাদ ও দিয়ে দিয়েছিস। মামা হওয়ার খুশিতে আবার বিয়ে করতে ইচ্ছা করছে। বিয়ে করে ও বউ সাথে নেই। বাচ্চাটা আসলেই দেখুক তার মামা কত বড় হতভাগা। ছি আকাশ, তুই আবার বিয়ে করতে চাইছিস? আচ্ছা, তুই যে মনে মনে আবার বিয়ে করার প্ল্যান করছিস, এটা কি আমাদের অবনী জানে? না জানলে বল, আমি বলে দিচ্ছি। আমি আজই এই খবরটা অবনীকে পাঠাচ্ছি। আকাশ আরুর মুখে হাত চেপে ধরে বলে, আল্লাহর দোহাই লাগে বোন, তোর বার্তা পাঠানো বন্ধ কর। বিয়ে করা বউর সাথে দেখা করতে পারি না, আর তুই যদি এই কথা গিয়ে বলিস কখনো বউকে দেখতে পাবো না এই জীবন, তো তাহলে আর বাবা ডাক শুনতে পারবো না। দেখ, আমি ইয়ানার মতো ফার্স্ট হতে চাই। ইয়ানা লজ্জায় মাথা নিচু করে নেয়। ও ফার্স্ট মানে? ইশকি লজ্জার কথা। ইয়ানা বেবি, আপনি লজ্জা পাচ্ছেন কেন? তুই জানিস আহান ভাইয়া যখন আমাদের সবাইকে জানিয়েছে এই খবর, তখন তো ইচ্ছে করছিল ওই সময় দৌড়ে চলে আসে, কিন্তু তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ইয়ানা অবাক হয়ে সুমুর দিকে তাকিয়ে বলে, তোদের সন্ধ্যায় জানিয়েছে মানে? আহান ভাইয়া আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিল। অবশ্য মিষ্টি নিয়ে ভাইয়া বাড়িতে ঢুকেনি, রায়ান ঢুকেছিল। আহান ভাইয়া গাড়িতে বসেছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো উনি নাকি পুরো অফিস মিষ্টি খাইয়েছে। এটা আমাকে রায়ান বলেছে আর কি। ইয়ানা আজ অবাকের চরম পর্যায়ে। মাফিয়া গোল্ডেনের লিডার
অগ্নি চৌধুরী আজ মিষ্টি নিয়ে কারো বাড়িতে গিয়েছে। শুধু বাড়িতে নয়, পুরো অফিসে মিষ্টি বিতরণ করেছে। এতটা খুশি ছিলেন উনি। আর আমি কত কি ভাবলাম। ইয়ানা টাস্কি খাওয়া সুরে বলে, আস্তে আস্তে সব বলেন আফা। আমি একসাথে এতগুলো নিতে পারছি না। ইয়ানার কথা শুনে আরও বলে, যাই বলিস ইয়ানা, আহান ভাইয়া মাফিয়া হিসেবে যেমন তেমন, কিন্তু বাবা হিসেবে খুব ভালো হবে দেখিনিস। ইয়ানা শুধু একটা মুচকি হাসি দেয়। আর যদি খুশি থাকে তাহলে ও খুশি। এর মধ্যে আহিয়া প্রাইভেট শেষ করে রুমে ঢুকে এত মানুষ দেখে কপাল কুঁচকে নেয়। ইয়ানা আহিয়াকে দেখে হাসি দিয়ে বলে, আহিয়া আজ তাড়াতাড়ি চলে আসলে, আসো পরিচয় করিয়ে দিই। এরপর আহিয়াকে সামনে নিয়ে ইয়ানা বলে, ওর সাথে তোরা কখনো পরিচয় হতে পারিসনি। ও হচ্ছে আহারের একমাত্র কলিজার ছোট বোন, মানে আমার একমাত্র ননদিনী। এরপর আহিয়ার দিকে তাকে হল্লাপাটির সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রুহান এক দৃষ্টিতে এই বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে আছে। সাদা ড্রেস পরা, দুপাশে দুটা বেনি করা আর কাঁধে ব্যাগ রাখা, অসম্ভব সুন্দর লাগছে। কিছুতেই নিজের অবাধ্য চোখগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। হঠাৎ করে এই বাচ্চা মেয়েটির দিকে চোখ আটকে গেল কেন? আরুবা কথা বলার মাঝে হঠাৎ রুহানের দিকে চোখ যায়। রুহানকে এক দৃষ্টিতে কোথাও তাকিয়ে থাকতে দেখে সেই দৃষ্টির অনুসরণ করে দেখতে পাই সে আহিয়ার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। আরুরা দাঁতে দাঁত চেপে রুহানের উপর ঘুষি মেরে বলে, ভাদাই মারে, দৃষ্টি সংযত কর, ভুলভাল দিকে তাকিয়ে থাকিস না। রুহান আরুরার দিকে তাকিয়ে বলে, তাই বলে এইভাবে কিল বসাবি রাক্ষসী? আমার চোখ ওই দিকে গেলে আমি কি করব? ভুলে যাস না, এটা আহান ভাইয়ের কলিজা, ওর দিকে কারো তাকানোর সাহস নেই। নিজের হাতেই চমের দোয়ারে সাক্ষাৎ করতে যাস না ভাই। চোখ যদি অবাধ্য হয় তাহলে চোখগুলোকে তুলে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখ, পরে আবার সঠিক সময় আসলে লাগিয়ে নিস। এখন আপাতত চোখগুলোকে আটকে রাখ ভাই। রুহান নিচের মাথা চুলকিয়ে নিচের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। ওই তোরা দুইজন এইভাবে ফিসফিস করছিস কেন? নিজের কণ্ঠস্বর কি আরেকজনের কাছে হাওলাত দিয়ে এসেছিস? গলা দিয়ে শব্দ বের হয় না, এইভাবে ফিসফিস করছিস কেন? আরে তেমন কিছু না, আসলে আমাদের রুহান একটা মেয়েকে প্রপোজ করেছিল, কিন্তু সে তাকে জুতো দিয়ে দৌড়ানি দিছে। রুহান আরুরার কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। কি বলে এমি? জীবনে কোনোদিন মেয়েদের দিকে ভালোভাবে তাকে না, সেখানে ও নাকি স্বেচ্ছায় একটা মেয়েকে প্রপোজাল দিবে, আর সেই মেয়ে নাকি আবার জুতা দিয়ে দৌড়ানো দিয়েছে। ওর বাচ্চারে এ তোরে আজ আমি খাইছি। এই দিন দেখার জন্য বেঁচে আছি। রোহান, তোকে আজকাল মেয়েরা জুতা পিটা করে। রুহান দাঁতে দাঁত চেপে বলে, শালা চুপ থাক। এ বলছে জুতা দিয়ে দৌড়ানি দিয়েছে, আর তুই বলছিস জুতা পিটা করছে। আরেকজন এসে বলবে অন্যটা। রোহানের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। আহিয়া হাসতে হাসতে বলে, ওহ আপু, ভাইয়ারা তোমরা তো অনেক মজা করতে পারো। এভাবে কি তোমরা একজনের পেছন আরেকজন লেগে থাকো? সবার কথা জানি না, কিন্তু আরু আর রুহান লেভেল ছাড়া ঝগড়া লাগে। দুইটা মনে হয় আগের জন্মে সতীন ছিল, আর আয়াত ছিল আকাশ আর রুহানের বার্তাবাহক। অনেকক্ষণ মজা আর আড্ডা খাওয়া দাওয়া করে তারা সবাই চলে যায়। সবাই একসাথে অনেক দিন পর এভাবে আড্ডা দিয়েছে। মনটা হালকা ফুরফুরা লাগছে। সবচেয়ে বেশি খুশি লাগছে আহানের কথা শুনে। আনসাবিকে মিষ্টি খাইয়েছে। ইয়ানা বিছানায় আদর্শ হয়ে বসে থাকে। তখন আহান একটা ইয়াবড় বক্স নিয়ে রুমে ঢুকে। ইয়ানা কপাল কুচকে আহানের হাতের বক্সটার দিকে তাকায়। আহানের জরুরি কোনো জিনিস মনে করে আর কিছু বলেনি। আহান রুমে ঢুকে ইয়ানার সামনে দাঁড়ায়। তারপর ইয়ানার কপালে আলতো করে চুমু খেয়ে বলে, দেখো সব ঠিক আছে কিনা। ইয়ানা না বুঝতে পেরে ফের প্রশ্ন করে, কি দেখবো? ওই যে বক্সটা। আমার জন্য? কেন, আমার কি আরেকটা বউ আছে যে তার জন্য আনবো? যদি তোমার প্রয়োজন হয় তাহলে বলতে পারো, তোমার সতীন দরকার। ইয়ানা আহানের বুকে কামড় বসিয়ে বলে, শুধু এনে দেখেন কি করি আমি। আপনাকে খুন করে আমি জেলে যাব। আহান ইয়ানার দুগালে হাত রেখে আবেদনময়ী কণ্ঠে বলে, আমি এক ইয়ানার রূপেই তো ঝলসে যাই বারবার।
তার অনুপস্থিতি আমার হৃদয়ে ঝংকার তোলে। এখন আরেক ইয়ানা আসলে তো আমি অগ্নি চৌধুরী নিঃশেষ হয়ে যাব। ইয়ানা আহানের কথা শুনে একটা তৃপ্তির হাসি দেয়। এরপর আহানে নিয়ে আসা বক্সটা খুলতেই চোখ দুটি বড় বড় হয়ে যায়। ইয়ানা আহানের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, এত আচার কেন নিয়ে এসেছেন? আহানের সোজা সাপটা উত্তর, তোমার জন্য। কিন্তু আমি তো আচার খাই না। আহান দাঁতে দাঁত চেপে বলে, তাহলে এনেছেন কেন? আহান ইয়ানার প্রশ্নে কি বলবে? এই মেয়ে তো কখন থেকে প্রশ্ন করে যাচ্ছে। মানুষ মারতেও এইভাবে ইতস্ততা বোধ হয়নি, আর আজ একটা মেয়ের সামনে এতটা ইতস্তত বোধ হচ্ছে। রায়ন তো বলে দিয়েছে মেনে নাকি এই সময় আচার খেতে খুব ভালোবাসে, তাই তো সে নিয়ে এসেছে। আর ইয়ানা তাকানো দেখে বলে, শুনেছি বেবি কনসিভ করলে নাকি বেশি আচার খায় মেয়েরা, তাই নিয়ে আসলাম আর কি। সবাই খায়, আপনি কি করে জানলেন? না মানে আপনি তো এসব থেকে অনেক দূরে ছিলেন, তাহলে তো আপনার এসব জানার কথা না। আচার এনেছেন ভালো কথা, কিন্তু আপনি তো পুরো দোকান তুলে নিয়ে এসেছেন। আহান ইয়ানার এত প্রশ্নে বারবার বিভ্রান্তের শিকার হচ্ছে। সে ইয়ানাকে একটানে নিজের উড়োর উপর বসিয়ে নিজের সাথে চেপে ধরে ইয়ানার উন্মুক্ত পেটে চেপে ধরে বলে, এত প্রশ্ন কিভাবে করতে পারো তুমি? নিজের উন্মুক্ত পেটে আহানের স্পর্শ পেয়ে ইয়ানা কাঁপাকাঁপি কণ্ঠে বলে, হাত সরান, আমার সুরসুরি লাগে। আহান ইয়ানার কথা শুনে মুচকি হাসি দিয়ে ইয়ানার পেট নিজের হাতে বিছনে গভীর করে বলে, এখনো সুরসুরি লাগে? ইয়ানা আহানের মুখ চেপে ধরে বলে, আবার শুরু করবেন না, খবরদার। এসব কথা শুনলে আমার কেমন কেমন লাগে। আহান ইয়ানার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, কেমন কেমন লাগে? ইয়ানা আহানের বেসামাল অত্যাচার থেকে বাঁচার জন্য নাটক করে বলে, আহান, আমার শরীরটা খুব খারাপ লাগছে। সারাদিন ওদের সাথে সময় কাটিয়ে অনেক ক্লান্ত বোধ করছি, তাই একটু ঘুমোতে চাই। আর আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবুও বলছি আমি কৃতজ্ঞ আপনার কাছে আমার সব বন্ধুদেরকে এখানে আনার জন্য। ইয়ানা এই মুহূর্তে ক্লান্ত। এই কথাটা কর্ণপাত হতেই আহান ইয়ানার গলা থেকে মুখ তুলে ইয়ানার দিকে তাকায়, তারপর অধৈর্য গলায় বলে, তুমি ক্লান্ত আগে বলবে না? তাড়াতাড়ি এখন ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আর তোমার বন্ধুদের আনার জন্য যে থ্যাঙ্কস দিয়েছ ওইটা আমি অন্য উপায়ে নিব। কোন উপায়? আহান রহস্যময় হাসি দিয়ে বলে, সময় আসলে আমারটা আমি নিয়ে নিব। এরপর আহান ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। ইয়ানাও আহানের যাওয়ার পানে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে শুয়ে পড়ে। দেখতে দেখতে এক সপ্তাহ চলে যায়। আহান ইয়ানার প্রতি আরও বেশি ডেসপারেট হয়ে পড়েছে। ইয়ানার এক একটা নিঃশ্বাসও মনে হয় আহানের অনুমতি নিয়ে নিতে হয়। ইয়ানাকে নিজের সামনে বসিয়ে খাইয়ে দেওয়া সব কিছু আহান নিজে করে। ইয়ানার মাঝে মাঝে বিরক্ত বোধ হয়, আবার আহানের এত বাচ্চামো দেখে নিজেই হেসে ফেলে। উনি নাকি মাফিয়া ডন, কিন্তু এখন ইয়ানা হাজার রাগ দেখালেও আহান কিছু বলে না। উল্টো ইয়ানাকে শাস্তি হিসাবে নিজের ঠোঁট দ্বারা ইয়ানের ঠোঁট দখল করে নেয়। ইয়ানা তো মাঝে মাঝে ভেবে পায় না, এই এক সপ্তাহ এই ছেলে যা কেয়ার দেখাচ্ছে, বাকি 9 মাস কি করবে। ইয়ানা, তুই এই 9 মাসে খেতে খেতে একদম পাশের বাড়ি কাকিমার মতো মোটা হয়ে যাবি। ছোটবেলা কত মজা করতাম ওনার শরীর নিয়ে, কিন্তু এখন এই দানব জামাইয়ের পাল্লায় পড়ে নিজেও একটা দানব হয়ে যাব। ইয়ানা এসব ভেবে ফুস করে একটা শ্বাস ছাড়ে। আজ রায়ান আর সুমন বিয়ে। রায়ানের বাবা মা এখনও দেশে আসেনি। তাদেরকে অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে রায়ান রাজি করিয়েছে, তাই ওনারাও এই বিয়ে নিয়ে কোনো আপত্তি করেনি। এখন ঘরোয়াভাবে বিয়েটা হবে। পরে যখন রায়ানের বাবা মা আসবে তখন জামিল হোসেন মানে রায়ানের বাবা নিজেই একমাত্র ছেলের বিয়ে ধুমধাম করে দিবেন। এখন বিয়ের সমস্ত দায়িত্ব জামাল হোসেন সাজিদ চৌধুরীর হাতে দিয়েছে। বিয়েটা আপাতত আহান আর ইয়ানাদের বাড়ি থেকে হচ্ছে। বিয়ে উপলক্ষে চৌধুরী ভিলায় বিয়ের আমেজ চলছে। আহান চৌধুরী ভিলার একমাত্র ছেলে হলো রায়ান আর ইউপি এই চৌধুরী ভিলার। ইয়ানা আয়নার সামনে বসে বসে মাথার চুল আঁচড়াচ্ছিল। তখন দরজা ঠেলে আহান রুমে প্রবেশ করে। আহান ইয়ানার কাছে গিয়ে জাপটে ধরে কপালে চুমু খেয়ে বলে, কি করছিলে? ইয়ানা আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমি তো সুমুর বোন হই, আবার রায়ান ভাইয়ারও বোন হই, তাই না? হঠাৎ এই প্রশ্ন কেন? ওরা কি তোমাকে বোন হিসেবে অস্বীকার করেছে? আরে না রে ভাই, অন্য কথা। আহান ইয়ানার মুখে ভাই ডাক শুনে চল শক্ত হয়ে আসে। ইয়ানার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট রাবিশ,
ভাইকে তোমার? আমি তোমার কোন জন্মের ভাই হই শুনি? বেয়াদব মেয়ে, হাজবেন্ডকে ভাই বলছো? ইয়ানা আহানের দিকে তাকিয়ে সান্ত্বনা সুরে বলে, শান্ত হন মিস্টার চৌধুরী, শান্ত হন। আমি তো এমনি কথার কথা বলেছি, আগে আমার চিন্তার ব্যাখ্যা দেন। আমি সুমুরও বোন, আবার রায়ান ভাইয়ারও বোন। এখন আমি কোন সম্পর্কে থাকবো? সুমুকে আমি কখনো ভাবি ডাকতে পারবো না, আবার রায়ান ভাইকে জিজু বলতে পারবো না। তাহলে আমি এখন কোন সম্পর্ক পালন করব? ইয়ানার কথা শুনে আহান একটা নিঃশ্বাস ছাড়ে। এই সামান্য বিষয় নিয়ে এই মেয়ে চিন্তা করে যাচ্ছে। আহান ইয়ানার কপালে চুমু খেয়ে বলে, এখন যা ডাকছো তখন ঠিক তাই ডাকবে। যে ডাকে তুমি কমফোর্টেবল ফিল করো সেভাবেই ডাকবে, বুঝতে পেরেছো? ইয়ানা কিছু একটা ভেবে বলে, আমার যেই ডাকে কমফোর্টেবল লাগবে তাই ডাকতে পারবো। তাহলে একটা কথা বলি, রেগে যাবেন না তো? কি কথা বলবে তুমি? রেগে যাওয়ার মতো কথা হলে অবশ্যই রাগ করব। তাহলে বলবো। আহান ইয়ানার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, ঠিক আছে বলো, রাগ করব না। ইয়ানা একগাল হাসি দিয়ে বলে, আপনাকে ভাইয়া ডাকতে আমার খুব ভালো লাগে, এটা কি আমি ডাকতে পারবো? ইয়ানার কথা শুনে আহান হতভম্ব হয়ে যায়। নিজের স্বামীকে ভাইয়া ডাকতে নাকি এ মেয়ের ভালো লাগে। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, মায়ের চিনমে এক থাপ্পড় খেয়ে 7 দিন অজ্ঞান থাকবে। এইসব ভুলভাল চিন্তা ভাবনা তোমার মাথায় কিভাবে আসে? আপনি কিন্তু বলেছিলেন রাগ করবেন না, তাহলে ধমক দিচ্ছেন কেন? এখনো যে থাপ্পড় দেইনি শুক্রিয়া করো মে। আর আমাকে ছাড়া যাতে রুম থেকে বের না হও। বাড়িতে অনেক লোক সংখ্যা এসেছে, তার উপর সবাই আমার বিজনেস পার্টনার। আজ নিজের বিয়ে উপলক্ষে সে তাদের ইনভাইট করেছে। আমার পাশাপাশি ওদের সাথে রায়ানের একটা বন্ধুত্ব আছে। রুম থেকে আমার অনুমতি ছাড়া বের হবে না। রেডি হয়ে থাকো, আমি নিতে আসব। এর আগে যেন বের হতে না দেখি, মনে থাকবে? ইয়ানা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। গুড গার্ল। এরপর আহান রুম থেকে চলে যায়। এনা জামা পরতে নিবে, এমন সময় আবার দরজায় শব্দ করে ওঠে। ইয়ানা আহান মনে করে বিরক্তি নিয়ে বলে, আবার কি আহান? বলেছি তো আপনি না আসা পর্যন্ত আমি নিচে যাব না। আমি এখন শাড়ি পরছি, দরজা খুলতে পারবো না। ইয়ানা মারিয়ার কথা শুনে দরজা খুলে দিয়ে হাসি দিয়ে বলে, আচ্ছা তুমি তাহলে খালার মেয়ে, তোমার কথা অনেক শুনেছি, আজ তাহলে দেখতেও পারবো। ভারী মিষ্টি একটা মেয়ে তুমি, কিন্তু তুমি আমাকে আফামনি কেন ডাকছো? মারিয়া জিহ্বায় কামড় দিয়ে বলে। এরপর মারিয়া ইয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মারিয়াকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইয়ানা ফের প্রশ্ন করে, কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, তাই। এরপর মারিয়া চলে যেতেই ইয়ানা মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে হাত মুখ ধোয়ার জন্য ফ্রেশ হতে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দুধের দিকে নজর যায়। ইয়ানা দুধটাকে দেখে একটা বিরক্তির নিঃশ্বাস ছাড়ে। এই দুধ এখন না খেলে আহান অনেক কথা শোনাবে, আবার তার সাথে তো ফিরি থাপ্পড়। এই এক সপ্তাহ কত থাপ্পড় খেয়েছে তার কোনো ইয়াত্তা নেই। ইয়ানা এক নিঃশ্বাসে দুধটা শেষ করে ফেলে। দুধটা খাওয়ার পর ইয়ানা কপাল কুঁচকে নেয়। দুধের মধ্যে এমন গন্ধ কেন? আবার মনে মনে ভাবে হয়তো প্রেগনেন্সির জন্য এমন হচ্ছে। ইয়ানা আর কিছু না ভেবে শাড়ি পরায় মনোযোগ দেয়। হঠাৎ দরজার দিকে তাকাতেই মনে হলো কেউ আছে। ইয়ানা ধীরে ধীরে দরজার সামনে গিয়ে বাহিরে আশেপাশে লক্ষ্য করে, কিন্তু কেউ নেই। হয়তো মনের ভুল ছিল। এরপর ইয়ানা ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে দরজা লাগিয়ে নেয়। তারপর হোয়াইট কালারের একটা শাড়ি পরে নেয়, যেটা গত রাতে আহান ইয়ানার জন্য এনেছিল। মাথায় সুন্দর করে একটা হিজাব বেঁধে নেয়। ঠোঁটে লিপস্টিক দিতে যাবে, এমন সময় আহানের আদেশের কথা মনে পড়ে যায়। খবরদার ইয়ানা, আর যাই হোক ঠোঁটে লিপস্টিক দিবে না। আমি নিজেকে সামলাতে পারি না এই লিপস্টিকে ঢাকা ঠোঁট দেখে। ইয়ানা আহানের নির্দেশ মতো ঠোঁটে লিপস্টিক না দিয়ে হালকা একটু লিপ বাম দেয়। এরপর চোখের নিচে গাঢ় কাজল। শেষ এতটুকুতেই ইয়ানার সাজ সমাপ্ত। এই হালকা সাজও ওই ইয়ানের হৃদয়কে ক্ষতবিক্ষত করার জন্য যথেষ্ট। ইয়ানা সাজার মধ্যে নিজের তলপেটে হালকা ব্যথা অনুভব করে। এটা প্রেগনেন্সির লক্ষণ ভেবে এড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আবার দরজা ধাক্কানোর শব্দ আসে। ইয়ানা আহান ভেবে দরজা খুলতেই সামনে ঝর্ণাকে দেখে কপাল কুঁচকে নেয়। ঝর্ণার শরীরে হাঁটু পর্যন্ত জামা, তারপর নাভি দৃশ্যমান।
জামা দেখে নাউজুবিল্লাহ বলে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। ঝর্ণা নাটকীয় ভঙ্গিতে বলে, কেমন আছো মিসেস চৌধুরী? ভালো, তুমি? ইয়ানাকে অন্যদিকে তাকিয়ে কথা বলতে দেখে ঝর্ণা বলে, কি হলো অন্যদিকে ফিরে কথা বলছো যে? তোমার দিকে তাকালেও আমার চোখ অপবিত্র হয়ে যাবে ঝর্ণা। এই দেহে মানুষের দিকে আমি তাকাতে পারবো না। ঝর্ণা রেগে বলে, এই মেয়ে, তুমি জানো আমার এই ড্রেসটার দাম কত? ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, দাম দিয়ে শালীনতা যাচাই করা যায় না ঝর্ণা। তোমার ড্রেস থেকে আমার শাড়ি কিন্তু কম দাম নয়। অগ্নি চৌধুরী নিজের বউকে কিছু দিলে নিশ্চয়ই কম দাম দিয়ে কিছু দেবে না। আর দাম দিয়ে আমি ভালোবাসা বিচার করি না। তোমার ড্রেস থেকে কিন্তু আমার শাড়িটা অনেক দামি, কিন্তু শালীনতার প্রচুর ফারাক। তুমিও কিন্তু শাড়িও পরেছো। এমন নয় যে আমি পর্দা করি, কিন্তু অনেক সময় জামা কাপড়ে শালীনতা ফুটে ওঠে। ঝর্ণার আগে ফুসফুস করছে, আহনের ভয়ে কিছু করতে পারছে না, না হলে বুঝিয়ে দিত ঝর্ণা কি জিনিস। কিছু একটা ভেবে ঝর্ণার মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। ইয়ানা ঝর্ণাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তোমার কি আর কিছু কথা আছে? থাকলে বলতে পারো, না হলে প্লিজ লিভ। ঝর্ণা ইয়ানার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে, বের হয়ে যাচ্ছি। তার সাথে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা ছিনিয়ে নিয়েছি। এ বলে ঝর্ণা রুম ত্যাগ করে। ঝর্ণার কথা শুনে ইয়ানার বুকটা ধক করে ওঠে। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা ছিনিয়ে নিয়েছে মানে কি বলতে চাইছে ও? ইয়ানার ভাবনার মাঝেই আহান রুমে ঢুকে ইয়ানার দিকে তাকাতে চোখ আটকে যায়। মনে হচ্ছে অগ্নি চৌধুরী রুমে সাদা হুর বসে আছে। আহান নেশালো চোখে ইয়ানার দিকে এগোতে থাকে। ইয়ানা আহানকে দেখে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। আহান ইয়ানার সামনে দাঁড়িয়ে বলে, কি ভাবছো আমার শেহজাদি? ইয়ানা আমতা আমতা করে বলে, না কিছু না, চলুন, দেরি হয়ে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি সুমুর কাছে নিয়ে চলুন। হল্লাপট্টি সবাই আমার জন্য অপেক্ষা করছে। রায়ান ভাইয়া তাদের তাড়াতাড়ি যেতে বলেছে। ওইদিকে তারা সবাই বসে আছে বরের জন্য। ইয়ানা কথা বলতে বলতে খেয়াল করে আহান হোয়াইট ব্লেজার পরেছে। তার মানে উনি শাড়ির সাথে মিল করে এনেছে। ইস, কি সুন্দর লাগছে ওনাকে। আহানের মুখের দিকে তাকাতে ইয়ানা ভরকে যায়। আহান নেশালো দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়ে আছে। ইয়ানার এই দৃষ্টির সাথে খুব ভালোভাবে পরিচিত। হঠাৎ আহান ইয়ানাকে হ্যাসকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। ইয়ানার কোমর নিজের হাত দ্বারা চেপে ধরে। ইয়ানা আহানের ব্যবহারে চেঁচিয়ে বলে, প্লিজ আহান, ছেড়ে দিন। এখন তো আমরা বিয়েতে যাব। আমরা না গেলে রায়ান ভাইয়াও যাবে না, আর বিয়েটাও দেরি হয়ে যাবে। আহান ইয়ানা কানে ফিস ফিস করে বলে, এতটা মোহনীয় লাগছে কেন তোমাকে? ইচ্ছে করছে খেয়ে ফেলি। শাড়িটা খুলে ফেলো ইয়ানা, আমি কন্ট্রোললেস হয়ে যাচ্ছি। কি বলছেন? কি শাড়ি খুলে ফেলবো মানে? দেখুন, ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে নিজের ভীমরতি দূর করুন। ইয়ানা সরে যেতে নিলে আহান আরো চেপে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ইয়ানা ছটফট করে আহানের বুকে ঘুষি দিতে থাকে। কিছুক্ষণ পর আহান ইয়ানার কপালে চুমু খেয়ে ছেড়ে দেয়। ইয়ানা আহানের দিকে কটমট চোখে তাকায়। আহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, এক বাচ্চার মা হয়ে যাচ্ছ, এখনো এত ছটফট করো কেন তুমি? শান্ত হয়ে থাকতে পারো না? আপনি এসে আকাম করবেন আর আমি শান্ত হয়ে বসে থাকবো? ওয়ার্ড দা শব্দচয়ন ঠিক করো ইয়ানা। আকাম মানে কি? আমাদের বাচ্চা যদি এসব শিখে আমি কিন্তু তোমাকে শেষ করে দিব। আন কথার মাঝে লক্ষ্য করছি ইয়ানা বারবার পেটে হাত দিয়ে চেপে ধরছে। আন ইয়ানার দিকে তাকিয়ে বলে, বারবার পেটে হাত দিচ্ছ কেন? বাবু কি তোমায় লাথি মারছে? লাথি মারবে কিভাবে? ওর তো এখনো হাত পা হয়নি। আনের কথায় ইয়ানা হক চুকিয়ে যায়। ইয়ানার পেটে হঠাৎ করে ব্যথা অনুভব হচ্ছে একটু পরপর, কিন্তু এটা আহানকে বলা যাবে না। ওকে নিয়ে ডেসপারেট হয়ে যাবে। বিয়েটা শেষে মাটি হয়ে যাবে। না, তেমন কিছু না, এমনি হয়তো হাত চলে গিয়েছে, খেয়াল করিনি। আন ইয়ানাকে ভালোভাবে পর করে বলে, আর ইউ ওকে ইয়ানা? চলুন, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। চলো। গাড়ি এসে থামে ইয়ানাদের বাড়ির সামনে। র্যান শেরওয়ানি পরে ব্লু কালারের ব্লেজার পরেছে। ইয়ানা বাড়ির সামনে এসেই খুশিতে গদগদ করে ওঠে। নিজের বান্ধবীদের বিয়ে, অথচ সে থাকতে পারল না। তাকে ছাড়া সবাই গায়ে হলুদ করে ফেলেছে। ইয়ানা খুশি হয়ে গাড়ি থেকে নামতে যাবে, হঠাৎ ও আহানের আদেশ বাণী কানে আসে,
একদম লাফালাফি করবে না। বিয়ে বাড়িতে এসেছো, ভালো কথা, একদম শান্ত হয়ে থাকবে। এইটা যদি তোমার বান্ধবীর বিয়ে না হতো তাহলে জীবনেও আসতে দিতাম না। তাই এসেছো, ভালো মেয়ের মতো থাকবে। এখন তুমি আর একা নও, তোমার সাথে আরেকজন আছে, তাই চাইলেই আগের মতো লাফালাফি করতে পারবে না। আমি যদি দেখি এমন কিছু করছো, প্রমিস ইয়ানা, ওইখানেই গালে থাপ্পড় বসাবো। মনে থাকবে আমার কথা? আর বাড়ির বাহিরে যাবে না, ওকে?